গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটি পাঠ করব আশাপূর্ণা দেবীর রচনা অবলম্বনে দৃষ্টিভঙ্গি। গল্প পাঠে আমি দীপালি। কি গো মা, তোমার সেই মহান রাঙা দাদার চিঠি এলো? সোমা চুল আঁচড়াচ্ছিল। চিরুনিটা আরো জোরে জোরে চালিয়ে একটু ব্যঙ্গ হাসি হেসে বলল, জানতাম, শিওর ছিলাম আসবে না। মুখটা ফিরিয়ে বলল, দাদা দেখলি? বিভু জানলার ধারে দাঁড়িয়ে, মুখটা শুকনো, চুলটা অগোছালো, চোখ দুটোয় একটা তীব্রতা, গালে বোধহয় দুদিনের না কামানো দাড়ির কালচে ছাপ। জানলার বাইরের দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে উদাস গলায় বলল, দেখলাম। অমলা মলিন মলিন মুখে বলল, কি জানি চিঠিটা ঠিক মতো পৌঁছলো কিনা। কেন? ঠিক মতো পৌঁছবে না কেন? সোমার প্রশ্নের ভঙ্গি তীক্ষ্ণ। পাছে ভুল হয় বলে নিজে ধরে ধরে মুক্ত অক্ষরে ঠিকানাটি তো লিখলে মা জননী। কথাটা সত্যি। সেইভাবেই অমলা তার রাঙাদাকে লেখা চিঠিটায় নিজে ঠিকানা লিখেছিল। চিঠি লেখার পাঠ খুব বেশি নেই অমলার, তবু যা লেখে টেকে তাতে ঠিকানাটা সোমা কি বিভু লিখে দেয়। অমলার এ সম্পর্কে উক্তি, বরং 10খানা চিঠি লিখতে পারি, ঠিকানা লেখা বাবা আমার বাঘ। কিন্তু এই স্পেশাল চিঠিটি তো অমলা বাঘের ভয় তুচ্ছ করে নিজে ঠিকানা লিখেছে, ওদের হাতে দিতে সাহস করেনি। সোমার সব বিষয়েই কাজে তাচ্ছিল্য, হয়তো এমন হড়হড়িয়ে লিখবে যে পিয়ন ঠিক মতো পড়তেই পারবে না, কোন বাড়িতে দিতে কোন বাড়িতে দিয়ে বসবে। বিভুও সোমার থেকে খুব একটা উঁচু দরের নয়, তাচ্ছিল্য না থাক, স্বভাবটাই অগোছালো, হয়তো কখনো একটা অংশ লিখতেই ভুলে গেল। অতএব নিজেই ধরে ধরে সুন্দর করে লিখেছিল, আর লেখার পর একটু গর্ব গর্ব হাসি হেসে বলেছিল, খামটা হাতে নেওয়া মাত্রই রাঙাদা ধরতে পারবে কার চিঠি। বলতে গেলে এ লেখা তো রাঙাদার কাছেই শেখা। হাতের লেখা সুন্দর হবার ব্যাপারে ভারী ঝোঁক ছিল রাঙাদার। যখনই মামার বাড়ি যেতাম, দিদিকে আর আমাকে নিয়ে পড়তো। এই যে জ্যোতির্ময়ের যে, এ আমার একেবারে ধীরে ধীরে পরিপাটি করতে শিখিয়েছে রাঙাদা। অতএব চিঠি পোস্ট করে দেবার পর রাঙাদার অনেক গল্পই করতে লেগেছিল অমলা। রাঙাদার তাসের ম্যাজিক দেখানো, রাঙাদার হাত দেখে ভূত ভবিষ্যৎ বলার ক্ষমতা, মজাদার সব গল্প বলা ইংরেজি বই থেকে, আর তার সঙ্গে সেই অল্প বয়স থেকেই রাঙাদার দয়া দাক্ষিণ্য, মহানুভবতা, সহানুভূতি প্রবণ মন ইত্যাদি নানা কাহিনী শুনিয়েছে ছেলে মেয়েকে। তারা মন দিয়ে শুনেছে কিনা খেয়ালও করেনি। আসল কথা, ছেলেবেলার স্মৃতি একবার উথলে উঠলে তাকে সামলানো শক্ত, ঢেউয়ের মতো একটার পর একটা এসে ধাক্কা মারে। অতঃপর দিন গোনা উত্তরের প্রতীক্ষায়। প্রথমে অবশ্য কলকাতা থেকে রাঁচিতে চিঠি পৌঁছনো আর তার উত্তর আসার একটা সহজ হিসেব করে উল্লসিত প্রতীক্ষা, তারপর শক্ত হিসেবে এসে পড়তে হয়েছে। এখানে আর সেখানের চিঠি এখানে আসতে যেতে দেরি হওয়ার কি কি কারণ ঘটতে পারে, অর্থাৎ ঘটা সম্ভব, তার একটা আনুমানিক হিসেবের খসড়া ধরে দেয় অমলা ছেলে মেয়েদের কাছে। আর তারও পরে ভাবার পালা থাকে প্রাপকের স্বাস্থ্য তবিয়ত ঠিক আছে কিনা। কিন্তু এতটা গুরুত্ব পাচ্ছে কিসের এই চিঠি? তাহলে সেই সেদিনের কথাটা বলতে হয়। বিই পাশ করেও বেশ কিছুদিন বেকার বসে থাকা বিভুর বহু দরখাস্তর বিপরীতে হঠাৎ একটা বিশেষ লোভনীয় অফার এসে গেছে ব্যাঙ্গালোর থেকে।
কিন্তু একটি তীক্ষ্ণ কাঁটা সমেত। চাকরি ভবিষ্যৎযুক্ত, শুধু নগদ ৫,০০০ ডিপোজিট রাখতে হবে। তার মানে যাকে বলে ভাগ্যের পরিহাস। ৫০০ টাকা ধার করাই যে সংসারে আকাশ কুসুম স্বপ্নের অগোচর, সে সংসারে ৫,০০০-এর প্রশ্ন। ইন্টারভিউ লেটারটা ছিঁড়ে ফেলতে যাচ্ছিল বিভুর। অমলা হাঁ হাঁ করে নিবৃত্ত করলো। ওরা যখন ভাড়া দিচ্ছে তখন ইন্টারভিউটা দিবি না কেন? না হয় পরের পয়সায় বেরিয়েই এলি ব্যাঙ্গালোর। ছেড়েনি অবশ্য বিভু, তবে বিরক্ত হয়ে বলেছিল, আর যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেয় তখন তখন কি বলবো? হ্যাঁ, অমনি ইন্টারভিউ দিলেই চাকরি হয়ে যাবে। অমলার দুর্বল প্রতিবাদ। বিভু বলেছিল, হবার চান্স 90%। ওরা যে কোয়ালিফিকেশন চেয়েছে, তোমার ছেলে তার থেকে অনেক বেশি কোয়ালিফাইড, বুঝলে মা? সেই সময় হঠাৎ দুম করে বলে বসেছিল অমলা, আচ্ছা, যদি চাকরিটা হয়েই যায়, আমি তোকে ওই জামা দেবার টাকাটা জোগাড় করে দেব। তুমি? হো হো করে হেসে উঠেছিল বিভু, সঙ্গে সঙ্গে সোমাও। বলেছিল, মা বুঝি লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কিনেছিলে? ফার্স্ট প্রাইজ উঠেছে তোমার নামে, সেই বলে বলিয়ান হয়ে এতখানি প্রমিস। বলেছিল আরো অনেক মজা করে করে, ওরে দাদা, তাহলে বোধহয় মার বিবাহ পানে বাবার দেওয়া গহনা কিছু স্টকে আছে। অমলা নিঃশ্বাস ফেলেছিল। তা যদি রাখতে পারা যেত। অনেক না হলেও সেকালের রীতিতে গা সাজানো গহনা তো দিয়েছিলেন বাবা, আর কিছুই তো অবশিষ্ট নেই। অসময়ে স্বামী গেছেন। ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবার দুরূহ দায় মাথায় নিয়ে লড়াই করে গেছে অমলা। আপনজনেদের কাছে সাহায্যের জন্য হাত পাতাও চলে না। বিভুর হিতৈষী মামা কাকা যেমন তেমন একটা চাকরি জুটিয়ে দিতে চেয়েছিল হায়ার সেকেন্ডারি পাশ করা ছেলেটাকে, আর অমলাকে সুপরামর্শ দিতে এসেছিল বামন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা না করতে। অমলা তো নেয়নি সেই হিত কথা। তবে এখন অমলার মনটা হায় হায় করে। ৩২ ভরি সোনা দিয়েছিলেন বাবা, তার থেকে একজোড়া বালা শুধু রেখেছিল সোমার বিয়ের কথা ভেবে, তাও গেছে। তখন অবশ্য ভেবেছিল ৬০ টাকা ভরির সোনা ৩০০ টাকায় বেচছি, কম লাভ নয়, ওটাই সান্ত্বনা। কিন্তু এখন মনে হলো, ইস, সেই ৪.৫ ভরির কঙ্কন ডিজাইনের বালাটাও যদি এতদিন পর্যন্ত রক্ষা করে আসতে পারত, অনায়াসেই বর্তমানের এই সমস্যাটার সহজ সমাধান হয়ে যেত। একা একা অনেক সময় উধাও হয়ে যাওয়া জিনিসগুলোর বর্তমানে দাম ধরে হিসেব কষে। সেই ৩২ ভরি সোনা থাকলে এখন কত দাম হতে পারত। তা ওটা তো ছেলে মানুষই পাগলামি, অন্যের অগোচরে। এখনকার এই পাগলামিটা তো ছেলে মেয়েদের গোচরীভুক্ত করতেই হলো। ৫,০০০ টাকা জোগাড়ের ভার অমলা নিচ্ছে। না, লটারি নয়। অমলা তার রাঙাদাকে পরিস্থিতি জানিয়ে লিখবে, চাকরিটা দারুণ ভবিষ্যৎ, কিন্তু সামান্য এই টাকাটার জন্যে হয়তো সে ভবিষ্যৎ হারাতে হবে। রাঙাদা যদি এখন এই টাকাটা ধার দেয়, তা এও একরকম লটারি বই কি, অথবা জুয়া খেলা। অমলা তার আজীবনের মান সম্মান বাজি ধরে এই খেলায় নামবে, অবশ্য জয়টা অবধারিত জেনেই। নেমেছিল তাই। কিন্তু এখন এখন মেয়ে বলছে হেসে হেসে, কি গো মা, তোমার মহান রাঙাদার চিঠি এলো? জানতাম। বিভুর অবশ্য হাসির মনোভাব নেই আর, যদিও সে মাকে অনেক বারণ করেছিল আত্মীয়ের কাছে ছোট হতে। বলেছিল,
অনেক অসুবিধের দিনরাত পার করে এলে মা, এখন আমার জন্যে? না না, এ আমি চাই না। তবু মনের গভীরে একটু আশা পোষণ করেছিল বইকি। অমলা বলেছে, তোর জন্যে নয় বিভু, আমারই জন্যে। চিরকাল আমার একটু বেড়াতে যাবার স্বাদ কখনো মেটেনি। তোর ওখানে কাজ হলে বেশ ব্যাঙ্গালোরে গিয়ে থাকবো, ওখান থেকে দক্ষিণ ভারত দেখব। আমি তো আর সাহায্য চাইছি না, ধার চাইছি। এমন কি নেয় না লোকে? সোমা বলেছে, বড়লোক হয়ে যাওয়া আত্মীয়ের কাছে নেয় না। রাঙাদা তেমন নয় রে। তোমার ওই ছোটবেলার ইমেজটা নিয়ে চিন্তা করছো। এতই যদি তো বাবা যাবার পর তোমার এত অসুবিধে ঘটেছিল কেন? বাহ, রাঙাদা কি ছিল তখন দেশে? কত কত বছর তো জার্মানিতে কাটিয়েছে। এই তো কটা বছর। কিন্তু এখন অমলা বড্ড কোণঠাসা হয়ে পড়েছে। রাঁচিতে চিঠি যাওয়া আসার এই দেরির সর্ববিধ সম্ভাব্য কারণ নির্ণয় করার দিনও পার হয়ে যাচ্ছে। বিভু বলল, জবাব দেওয়ার আজই শেষ দিন। তাহলে বলে দিচ্ছি, আমার দ্বারা অতটা অঙ্কের ডিপোজিট দেওয়া সম্ভব হবে না। অমলা ফ্যাকাশে মুখে বলল, আজই শেষ দিন? হ্যাঁ। বিভুর মুখের চেহারায় আশাভঙ্গের গভীর রেখা। মুখে প্রকাশ না করলেও তারও মায়ের মতোই ক্ষীণ আশাটাও মরেও মরছিল না। মনে হচ্ছিল সত্যি হয়তো কোনো কারণে ডাকের গন্ডগোলে সেই পরম প্রার্থিত আশ্বাস বাণীটি এসে পৌঁছতে দেরি ঘটছে। এমনও হতে পারে হয়তো আজই, হ্যাঁ, হয়তো আজই এসে যাবে। কিন্তু আর মিথ্যা মোহে স্বপ্ন দেখার দরকার নেই। অমলার কি বলবে? টাকা ধার দেওয়ার ভয়ে রাঙাদা অমলার চিঠির একটা উত্তর পর্যন্ত দিল না। এই যে বিশ্বাস হয়েও হচ্ছে না। মনে হচ্ছে না, কোথাও কোনো গন্ডগোল ঘটেছে, কিন্তু আর সে কথা বলবে কি করে ওদের সামনে? তবু সমুদ্রের তৃণখণ্ড ধরে অমলা, বলে, আজ শনিবার, আজ আর নাই দিলি। রিফিউজ করছি তার আবার তোমার শনি মঙ্গল, যত সব বাজে কুসংস্কার। ঠিক আছে, কাল তো রবিবার, যাচ্ছে না তো? অন্তর্যামী হাসেন বইকি। বাজে কুসংস্কারের পিনটাও অতি আধুনিক চিত্তেও একটু ছিদ্র করে ফেলেছে। আচ্ছা, বেরোচ্ছি একটু, বলে চলে যাচ্ছে। সোমা এলো ব্যঙ্গের ভঙ্গিতে, লাফাতে লাফাতে। ও মা, মাতৃদেবী, তোমার মহান রাঙাদার চিঠি এসেছে গো। দেখো কোন অপূর্ব মনোরম সাহিত্যিক ভাষায় অক্ষমতা জানিয়ে দিয়েছেন। পড়ো পড়ো শুনি। বুকটা থরথর করে অমলার। জানি না কি অপমান তোলা আছে ছেলে মেয়ের সামনে। বলে, তুই খোল না। বাহ, তোমার চিঠি, আমি কেন? অমলা বলল, তা হোক না, আমি তো বলছি। চশমাটা ভাঁড়ার ঘরের তাকে পড়ে রয়েছে। সোমার অবশ্য ধৈর্য ধরছে না, তবু বলল, না না, তুমি পাঠ করো, আমরা শুনি। বিভুর চলে যাওয়া হয়নি। বলল, যাকগে, শুনেই যাই তোমার রাঙাদার বাক চাতুর্য। মার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি হেনে দাঁড়িয়ে থাকে। মুখের লেখা পাঠ করলেই বোঝা যাবে কি বার্তা। হুম, একটু শিহরণ, একটু কালো ছায়া। অমলা বলে ওঠে, যা ভেবেছি তাই, একটা কিছু ঘটেছে। এই দেখ লিখেছে, ঠ্যাং ভেঙে 3 সপ্তাহ নার্সিং হোমে পড়েছিলাম, আজ খাটিয়ায় মরার মতো বাড়িতে এনে ফেলেছে। সোমা মাঝখানেই হেসে ওঠে, ও দাদা,
ট্রিক্সটা একবার দেখ। ধার দেবার ভয়ে খোঁড়া হতেও আপত্তি নেই, মরা হতেও পেছপা নেই। ইস, বড় লোকেরা যে কি হয়! অমলা একটু ধমক দিয়ে বলল, সবটা না শুনে মন্তব্য করছিস কেন? লিখেছে, বাড়ি এসেই অনেক জমানো চিঠির সঙ্গে তোর চিঠিটা দেখলাম। এটা আমার ওখানে দিয়ে না আসার জন্যে তোর বৌদির সঙ্গে হয়ে গেল একচোট। তুই যে তোর সেই মনে করো মা যেন বিদেশ ঘুরে, তোমায় নিয়ে যাচ্ছি অনেক দূরে, ছেলেটা তাকে যে তুই এতখানি লায়েক করে তুলেছিস, এর জন্য তোকে অভিনন্দন জানাচ্ছি। দাদা, দেখছিস ধানাই পানাই? সোমার স্বর একটু নিচু খাদে। অমলার পাঠ নিরত কণ্ঠে তার ওপর দিয়ে ভেসে যায়। যাক, আশা রাখছি এখনো সময় আছে। কালই এমও করে 5,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। আজই পাঠাতাম তো আজই ছাই ব্যাংকের ছুটি। আশা করি ভালো আছিস সবাই। এখানেও মোটামুটি ভালো, শুধু আমার ঠ্যাংটা বাদে। অবশ্য ওই সুবাদে বেশ রাজকীয় আরামে কাল কাটাতে পারছি। কতদিন যে তোমাদের সঙ্গে দেখা হয়নি। ছেলে মেয়েদের সঙ্গে ভাগ করে নিস শুভেচ্ছা ও ভালোবাসা। আর একটা কথা, বিভু যেন রাঙা মামার ধার শোধের জন্য উঠে পড়ে না লাগে। ওর থেকে 2,000 মাইল ভাগ্নের ভালো করে পাশ করা বাবদ প্রাইজ। বাকি দিন যতদিনে পারে, আমার কোনো তাড়া নেই। রাঙাদা। সোমা বাঁকা হাসি হেসে বলল, চিঠিটা এসে গেল, এমও এসে পৌঁছলো না দাদা। শুনে বিভু একটু লজ্জা পেয়ে বলল, ওরকম হয় রে, চিঠির পরে টেলিগ্রামের পৌঁছানো খবরটি আসে। ওই আনন্দেই থাক, বলল সোমা। তারপর বলে উঠল, আচ্ছা তাই, তবে মা, তোমার অগাধ বড়লোক রাঙাদার বদান্যতাকে প্রশংসা করা যাচ্ছে না। 2,000 প্রাইজ স্বরূপ, বাকি 3,000 যখন হোক দিলেই হবে, আমার তাড়া নেই। কেন, সবটা প্রাইজ বলে দেওয়া যেত না? বিভু বলল, বাহ, মা তো ধারই চেয়েছিল। মা তো তাই চাইবে, ভিক্ষে চাইবে কি? অবশ্য উনি ভিক্ষে দেওয়ার ভঙ্গিতেই দিচ্ছেন, আদৌ যদি আসে। অমলা এখন রেগে না উঠে পারে না। কোথায় এরা আহ্লাদে বিগলিত হবে, এতদিনের সন্দেহের জন্য লজ্জিত হবে, আর মামার পা ভেঙে যাওয়ার খবরে দুঃখিত হবে, তা নয়। এখনো কুটকচালি কথা। বলে উঠল, ভিক্ষে দেওয়ার ভঙ্গি মানে? মানে তুমি কি আর বুঝবে? তুমি তো রাঙাদার মহত্বে বায়াস্ট হয়েই আছো। আমার কোনো তাড়া নেই, উঠে পড়ে লাগার দরকার নেই। তার মানে আমার ও টাকার জন্য কিছু এসে যাবে না, আমি অভাবগ্রস্ত নই, এটাই বোঝানো। হ্যাঁ, সভ্যতা বলতে পারতাম যদি সবটাই উপহার দিতেন। ওর যা শুনি, 5,000 টাকা তো 5 পয়সা। তা নয়, বুঝিয়ে ছাড়া অমলি, তুই দুঃখী গরিব, আমি বড় লোক। অমলা রাগের গলায় বলে, কখনো সে কথা লিখেছে? স্পষ্ট করে কি আর লিখতে হয় মা? তবে হ্যাঁ, আমি যদি তোমার রাঙাদা হতাম, নিশ্চয়ই নিঘিগ্নের মতো বলতাম না, 2,000 নিস, 3,000 ফেরত দিস। টাকাটা এখনো অবয়বে নিয়ে ধরা দেয়নি। অথচ বিভুর এটা চিঠি দেবার শেষ দিন। বিভু তাই হঠাৎ সোমার কথার যৌক্তিকতা ধরতে পারে। তাই বলে, তা সত্যি, মার এত মহানুভব রাঙাদা পুরোপুরি উদারতা দেখাতে পারতেন। অমলা বলল, হ্যাঁ, তখন হয়তো বলতিস বড় লোকের অহংকার দেখানো। রাগ করে উঠে গেল অমলা। অতঃপর
দুই আধুনিকে মিলে আলোচনা সাপেক্ষে স্থির সিদ্ধান্তে উপনীত হলো বড় লোকেদের মধ্যে স্নেহ, ভালোবাসা, উদারতা, মানবিকতা কিছুই থাকে না, থাকে শুধুই শো। রাঙা মামাও তার ব্যতিক্রম নয়। আসলে চালবাজ, হৃদয়হীন, ছোট লোক। কে জানে এমোটাও ভাঁওতা কিনা। অমলা শুনতে পেল সবই, অবাক হয়ে ভাবল এই যুগের ধর্মই কি তাহলে কিছুতেই কাউকে শ্রদ্ধা সম্মান দেখাবো না? আর চিন্তা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ মানেই ছোট হওয়া। নিজেরা তো হবে না কৃতজ্ঞ, দেবে না শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। অন্য আর কারুর মধ্যে সে সদ্গুণগুলো দেখতে পেলে ব্যঙ্গ হাসি হাসবে। ওদের কথার জের ফুরোবার আগেই অবশ্য মানি অর্ডারটা এসে প্রমাণ করে সবটা ভাঁওতা নয়। কিন্তু অমলার আর হাসি হাসি মুখ করে বলতে ইচ্ছে হয় না, কি রে, ভাঁওতা নয় তাহলে? বিভুও গুম হয়ে আছে। তার হঠাৎ মনে হচ্ছে মার রাঙাতা যেন বিভুর ঘাড়ে ৩,০০০ টাকার ধার চাপিয়ে দিয়ে জব্দ করলেন। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো। এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং ইন্টারেস্টেড তারা আমার মায়ের রাঁধুনি রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।